এনিওয়ে আমাদের গত ক্লাসটা রেকর্ড না হওয়ার কারণে এখন আবার সেই ক্লাসটাই আমরা করাবো এখন। ঠিক আছে, আনফরচুনেটলি ওই ক্লাসটা রেকর্ডিং মানে হয়নি। তো এই কারণে আমরা একটু পিছিয়ে গেলাম আর কি একটা ক্লাস। আজকে আমরা ডিপ্রিসিয়েশন করাইতে চাইছিলাম, বাট ওয়ার্কশিটটা আবার করাইতে হবে। আচ্ছা, শর্টকাট করে আমি এই জিনিসটা বলি, মানে খুব বেশি সময় নেব না কারণ এটা অলরেডি ডিসকাশন করেছিলাম আমরা। ওয়ার্কশিট ওয়ার্কশিট হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সাইকেল আর কি। হুম। পুরো একটা অল্প জায়গার মধ্যে একটা প্রতিষ্ঠানের আপনার লেনদেন রেকর্ডিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগ পর্যন্ত এই যাবতীয় সবগুলো হচ্ছে কি ওয়ার্কশিট। ঠিক আছে, তো আমরা রেকর্ডিং প্রসেসে যেটা করেছিলাম, দেখেন প্রথমে আমরা কি করি যে কোনো লেনদেন যখন আমি চিহ্নিত করি যে এই ঘটনাগুলোর মধ্যে এটা হচ্ছে লেনদেন, তাহলে প্রথমে আসে জার্নাল এন্ট্রি। জার্নাল, এই জার্নালের মাধ্যমে কি করা হয়? জার্নালের মাধ্যমে প্রথমে লেনদেনগুলোকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়, অ্যাকাউন্টিং সাইকেল। ঠিক আছে, জার্নালের মাধ্যমে আমরা কি করি? এইটা আমরা প্রথমে আমাদের এই, ঠিক আছে, মিনিট। তো জার্নালের মাধ্যমে আমরা কি করি বলেন তো? জার্নাল থেকে কি করি, মঈন ভাই? জার্নালের মাধ্যমে আমরা কি করি পুরো তথ্য লেনদেনগুলোকে? লিপিবদ্ধ করি। জানার মতন আমরা ফার্স্টে কোন- কোনটা লেনদেন গুলা আমাদের ইনকাম হয়েছে আর কোনটা এক্সপেন্স এক্সপেন্ডিচার হয়েছে গুলা এগুলা বাইর করবো। না না, না এটা না, আমরা করি না। শুধু লিপিবদ্ধ করি, তথ্যগুলো এক্স্যাক্টলি, জাস্ট লিপিবদ্ধ করি। প্রথমে সিনিয়রকে লেনদেনগুলোকে, তুলতে হ্যাঁ। থাকি, একটা দিনের মধ্যে কি লেনদেন হয়েছে এটা তুলতে থাকি রেজিস্টারে। এক্স্যাক্টলি, পারফেক্ট অ্যান্সার এটাই। মানে আমার লেনদেনগুলো যা হয়েছে সেটা আমি হিসাবের খাতায় প্রথমে ডিটেলস আকারে লিপিবদ্ধ করব। ঠিক আছে, ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী আমি প্রথমে হিসাবের খাতা তুলবো এগুলোকে। ঠিক আছে, এটাকে বলা হয় জার্নাল। তো জার্নালের মধ্যে সবকিছু থাকে, প্রতিষ্ঠানের আয় থাকে, ব্যয় থাকে, তারপর হচ্ছে অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, ওনার সিকিউরিটি থাকে, সবকিছু একসাথে। তো একসাথে যেটা থাকে সেটাকে আমরা এখন কি করব? ক্লাসিফাই করব। এটার মধ্যে তো সব লেনদেন একসাথে থাকবে। দেন আমরা কি করব? লেনদেনের নেচার আলাদা আলাদা অনুযায়ী খাত সেগুলোকে অনুযায়ী ভাগ করব। এক্স্যাক্টলি আমরা খাত অনুযায়ী সেগুলোকে ভাগ করব, সেটাকে বলে লেজার। ঠিক আছে, লেজার প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা করে আমরা এটার আহ এটাকে শো করব আলাদা হিসাব। হ্যাঁ, আলাদা হিসাবে আমরা পোস্টিং করবো, এটাকে বলা হয় জার্নাল টু লেজার পোস্টিং। হ্যাঁ, আমরা দেখেছি লেজার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে লেজার ছিল। হ্যাঁ, ক্যাশ লেজার ছিল, তারপর ছিল আপনার ক্যাপিটাল লেজার, হ্যাঁ, যাবতীয় অনেক কিছু কিছু ছিল কিন্তু। হ্যাঁ, যেটা আমরা এর আগের মানে ঠিক এর আগের শীটে আমরা দেখেছিলাম। তো লেজারে তো আমার সব লেনদেন গুলোর ব্যালেন্স চলে আসতেছে, তাই না? আমরা কি পারি জার্নাল থেকে লেজারে পোস্টিং করতে? বলেন তো, এটা কি পারি আমরা সবাই? জি বস, পারি। আচ্ছা, আমরা কি সবাই পারি? এটা কিন্তু পারতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে একেবারে প্রাইমারি, এটা কিন্তু সবাই পারতে হবে, জার্নাল থেকে লেজারে পোস্টিং করা। আপনি যদি এটা না পারেন দেন আপনি কিন্তু আসলেই খুব ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে আছেন, এটা আপনাকে এক কথা স্বীকার করে নিতে হবে। ঠিক আছে, জার্নাল থেকে আমরা লেজারে এটাকে পোস্টিং করি, এটা আপনাকে প্রথমেই শিখতে হবে। ঠিক আছে, এর আগে আমি অনেকগুলো প্র্যাকটিস দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে, যে জার্নাল থেকে আপনারা কিভাবে লেজারে পোস্টিং করবেন। ঠিক আছে, যেমন আমাদের ম্যাথ প্রথমে শীট ওয়ানে আমরা এটা দেখাইছিলাম। ঠিক আছে, শীট ওয়ানে
ভাইয়া এটাই একটু ম্যাথ শিখতে জোরে হবে। বলেন, আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমার কথা কি আস্তে শোনা যায়? মনে হয় হ্যাঁ, না, আপনার ভলিউম মনে হয় কম। না ভাই, আজকে তো সাউন্ড কমই আসতেছে। সাউন্ড হ্যাঁ কম কম আসে? আসতেছে। হ্যাঁ। কম 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 হচ্ছে ভাইয়া। দেখেন তো এখন শোনা যায় কিনা। এখন একদম পারফেক্ট। আচ্ছা ঠিক এই আছে। হ্যাঁ। ওকে, শোনেন, আমাদেরকে জার্নাল থেকে লেজারে পোস্টিং শিখতেই হবে। হ্যাঁ, এটা যদি না শিখেন দেন আপনি কিন্তু এটা আসবে পরীক্ষা, কিন্তু এটাই আসবে প্রথমে। এই দেখেন, এই যে আমরা যে জার্নাল গুলো করলাম, এই জার্নাল থেকে কয়টা হিসাব হবে এটা আপনাকে গুণে দেখতে হবে। হ্যাঁ, পোস্টিং টোরে যে ক্যাশ লেজার, হ্যাঁ মোয়াজ, এগুলো প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস না করলে কোনোদিনও পারবেন না। তো আলাদা আলাদা করে হিসাব পোস্টিং করা হয় লেজারের মাধ্যমে। তারপরে যে লেজারে যেগুলো থাকে সেগুলোকে আমি সংক্ষিপ্ত করব, ডেবিট এবং ক্রেডিটের ব্যালেন্স গুলো নিয়ে আমি একটা ট্রায়াল ব্যালেন্স করব, ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স করব, যেটা এই যে আমরা এখানে দেখেছিলাম। ট্রায়াল ব্যালেন্স কি হবে, মিলে যাবে। ঠিক আছে, এই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করা হয়। ট্রায়াল ব্যালেন্স থেকে তারপরে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করা হয়। ইনকাম স্টেটমেন্টে আমরা কি কি দিব, শুধু ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট কেন করা হয় বলুন তো? শুধু ইনকাম আর রেভিনিউ দিব হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে অনলি ইনকাম আর রেভিনিউ দিব। না, ইন এক্সপেন্স টোটাল ইনকাম দিব, টোটাল ইনকাম এক্সপেন্স দিব, তাহলে এক্সপেন্স। পরে আমার প্রতিষ্ঠান লাভে আছে না লসে আছে এটা জি। জাস্টিফাই করা যাবে। হ্যাঁ, আমরা এখানে শুধু দিব টোটাল রেভিনিউ এবং ইনকাম। এক্সপেন্স, রেভিনিউ এবং এক্সপেন্স। আমরা যদি কোনো ব্যবসা করি তাহলে আমরা যদি মাল কিনি এবং বিক্রি করি, তখন আমরা কি করি, যে মাল বিক্রি করে কত টাকা রেভিনিউ পাইছি, ঠিক আছে, এই রেভিনিউ থেকে আমার এক্সপেন্স গুলো আমি বাদ দিব। ঠিক আছে, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমার বের হবে নিট ইনকাম। ঠিক আছে, আমার নিট লাভ বের হবে। এখানে লাভ কোনো, বা লস দুটাই। হ্যাঁ লাভ বা লস বের হবে। এখানে কোনো অ্যাসেট লাইবিলিটি ওনার সিকিউরিটি কিছু আসবে না। তো আমরা তো জানি না কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি, আমরা জানি না। একটা একটা আহ, এক জায়গায় কিন্তু ভাগ করে দেখাইছিলাম। হ্যাঁ, সবগুলো কিন্তু এখানে আছে। এই যে এখানে আমরা দেখাইছিলাম না, এই শিটে, এই যে কোনটা সম্পদ কোনটা দায়, কোনটা জি। আয় কোনটা ব্যয়। ঠিক আছে, এগুলো আপনাদেরকে নেচার অফ ট্রানজাকশন বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তো আমাদের শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই যে এই দুটো আসে, এই রেভিনিউ আসবে, তার থেকে মাইনাস হবে এক্সপেন্স গুলো। ওকে, তো এইটাকে বলা হয়ে থাকে, এই যে আমরা যে ট্রায়াল ব্যালেন্স করি, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স করার পরে তারপরে ওই যে এই এই কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট থাকে কিছু, মানে ট্রায়াল ব্যালেন্স করার পরে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, যে হিসাব কাল শেষ হওয়ার পরেও কিছু আইটেম বকেয়া অথবা অগ্রিম থাকে, মানে ওইগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের করতে হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে ওই ট্রায়াল ব্যালেন্সটাকে একটু ঘষা মাজা করতে হয় আর কি। হ্যাঁ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যখন হয়ে যাবে, দেন আমি করবো কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো করবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাধারণত আমাদের পরীক্ষায় যেটা থাকবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ দুইটা থাকবে, একটা থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা থাকবে ব্যালেন্স শিট। ওকে, এই দুটোই আমাদের পরীক্ষায় থাকবে। আর বাকিগুলো আলাদা আলাদা থাকতে পারে পরীক্ষায়, কিন্তু আমাদের যে 28 নম্বর অঙ্কটা থাকবে এখানে এটা থাকবে, শুধু এই জিনিসটা থাকবে। আচ্ছা আর সুমন ভাই, হ্যাঁ, এখানে যে অ্যাডজাস্টিং এন্ট্রি তো দেখাইছেন আমাদের, কিন্তু যে রিভার্সিং এন্ট্রি তো দেখাননি। ওগুলো পরে ভাই, এটা এখানে না। আমি যদি সব কিছু একসাথে আনি তাহলে তো আপনারা মানে পাগল হয়ে যাবেন, মানে এটা তো এটার আইটেম না, ওইটা আলাদা, বা ওইটা আমাদের পরীক্ষা আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, যেই যেই চ্যাপ্টারে আছি আমরা ওই চ্যাপ্টারের জিনিস নিয়ে আমরা চিন্তা করব। ঠিক আছে, অপ্রাসঙ্গিক জিনিস ঢুকাইলে পরে একবারে ফেল আসবে সবার। যেটা যেভাবে আসবে আমাদের ওইভাবে শিখতে হবে, পরীক্ষায় যেইভাবে আসবে সেইভাবে শিখতে হবে, আমাদের মেন ভাইয়া পারপাস শিখা না। ইনকাম 5 নম্বর, স্টেটমেন্টের মধ্যে
এইখানে হ্যাঁ, নেট ইনকামটা কোথা থেকে আসলো 14,000 টাকা? নেট ইনকাম আসছে টোটাল রেভিনিউ থেকে, টোটাল এক্সপেন্স গুলো বাদ দিলে আমার নেট ইনকাম আসবে। ও আচ্ছা, বুঝছেন? জি। টোটাল রেভিনিউ থেকে টোটাল আমার রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স গুলো এক্সপেন্স বাদ বাদ দিলে দিলে। আমার, হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আপনি যদি কোনো ব্যবসা করেন, ওকে, তো ব্যবসা করলে কি করবেন আপনি? আপনি আপনার আয় কত, আপনার আর ব্যয় ব্যয়। কত, এই দুইটার মাইনাসই হবে আপনার প্রফিট, ঠিক না? জি ভাই। আর ব্যালেন্স শিটের মধ্যে কি করা হয়? ব্যালেন্স শিট আমরা জানি, ব্যালেন্স শিটের ইকুয়েশন কি? অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওকে, আমার অ্যাসেট গুলো আসবে, প্রথমে অ্যাসেট গুলো আমি লিখবো, সব অ্যাসেট গুলো লিখবো, টোটাল অ্যাসেট কত হয়েছে। তারপর আমি লাইবিলিটিটা লিখবো, তারপর ওনার সিকিউরিটি লিখবো। তো এই অ্যাসেট এবং অ্যাসেটের অ্যামাউন্ট এবং লাইবিলিটির অ্যামাউন্ট কি হবে? ব্যালেন্স হবে, হ্যাঁ, সমান হবে। সো এটা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। পরীক্ষায় যদি, পরীক্ষায় কিন্তু এটা 10 নম্বরের কোশ্চেন আসে, হ্যাঁ। অ্যাকাউন্টিং সাইকেল আপনাকে সুন্দর করে এইভাবে ছক দিয়ে যদি আপনি দিয়ে দিতে পারেন, আমরা অলরেডি কিন্তু ছক দিয়ে দেখাইছি, দেখাইছি না? আমাদের জি। এসে শীটের মধ্যে দেখাইছি, আপনারা যদি পড়ে থাকেন। জি স্যার। সো এই যে এই পুরো অ্যাকাউন্টিং সাইকেলটাকে আমরা একটা সংক্ষিপ্ত একটা ওয়ার্কশিট, মানে এক ছোট একটা জায়গার মধ্যে যখন দেখাবো, হ্যাঁ, সংক্ষিপ্ত মেসেঞ্জারে হচ্ছে ওয়ার্কশিট। সো আমরা ওয়ার্কশিটে চলে যাই, আমরা দেখি ওয়ার্কশিটে কি কি আছে। কিসে দিছেন? ওয়ার্কশিটকে বলা হবে কি 10 কলাম, হ্যাঁ, 10 কলাম ওয়ার্কশিট। ওকে, 10 কলাম। আমরা দেখিয়েছিলাম যে 10 কলাম পরীক্ষা কিভাবে থাকবে। পরীক্ষার কোশ্চেন হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, আচ্ছা ভাইয়া, মানে 10 কলাম ছাড়াও কি 3 কলামও থাকতে পারে? না না, 3 কলাম থাকবে না, 10 কলাম থাকবে। 3 কলাম তো ওয়ার্কশিট হয় না, 10 কলাম হয়। ওয়ার্কশিট অলওয়েজ 10 কলাম, ঠিক আছে? তো আমরা দেখি এই যে আমাদের পরীক্ষার সময় কিন্তু এইভাবেই কোশ্চেনটা থাকবে। সো প্রিভিয়াস ইয়ারে যদি এরকম কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা দেখাইছি গত দিনে, মনে হয় দেখাইছিলাম, তাই না? প্রিভিয়াস ইয়ারে কিভাবে কোশ্চেনটা থাকে, রেভিনিউ এক্সপেন্স, ওই যে 28 নম্বর অঙ্ক, অনেক সময় কিন্তু আপনার ওইটা না এসে ওয়ার্কশিট থাকতে পারে, হ্যাঁ। তখন কিন্তু এই যে এটা 28 নম্বরে থাকবে, হ্যাঁ। এই দেখুন, এই যে এটা একটা ইয়ারে আসছিল 28 নম্বরে, এই যে 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন আপনারা? জি। সবাই দেখতে পাচ্ছেন? জি। জি ভাইয়া। তাহলে তো আপনি বলতেছেন, তো বাকি ওনারা মনে হয় দেখতে পারতেছে না। জি স্যার, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। দেখেন, এই যে এইভাবে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, আপনাকে কিছু অ্যাডজাস্টমেন্ট জার্নাল দেওয়া থাকবে, যেগুলো আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে আপনার থাকবে যে প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট, হ্যাঁ, মেক, হ্যাঁ, মেক নেসেসারি অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ওকে, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, গিভ দ্য ক্লোজিং এন্ট্রিজ, হ্যাঁ, এরকম থাকবে। এই অঙ্কটা থেকে ভাইয়া এই বাকি ইয়াগুলো করতে হবে, অ্যান্সার দিতে হবে ইনস্ট্রাকশন যেগুলো আছে। জি। হ্যাঁ, এরকম থাকবে। আমরা দেখাই, হ্যাঁ, আমরা প্রথমে দেখাই। জি। আমরা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তো করবোই, দেন আমরা ক্লোজিং এন্ট্রি আমরা আস্তে আস্তে শিখবো। এটা আগে আমরা যদি ওয়ার্কশিটটা পারি, বাকিগুলো আমাদের কোনো ব্যাপারই না, ঠিক আছে? ওগুলো একেবারে ইজি, ঠিক আছে? দেখেন একটা কোশ্চেন এইভাবে, এই যে এইভাবে কোশ্চেনটা থাকবে, একটা একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, হ্যাঁ, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি থাকে? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ডেবিট ক্রেডিট অনুসারে, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে যে যাবতীয় লেনদেন সংগঠিত হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ। একটা বিবরণী থাকে, তাকে বলা হয়ে থাকে ট্রায়াল ব্যালেন্স। ওকে, সো এই ট্রায়াল ব্যালেন্সে সবকিছু মিক্স থাকবে, অ্যাসেট, লাইবিলিটি,
ওনার সিকিউরিটি। হ্যাঁ, আমাকে পারি বলেন তো এই এই কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা আপনার রেভিনিউ, কোনটা হচ্ছে এক্সপেন্স, পারি আমরা? বলেন তো ক্যাশ কি? অ্যাসেট। দেখে আমরা, ক্যাশ হচ্ছে অ্যাসেট। হ্যাঁ। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট। অ্যাসেট। না স্যার, লায়াবিলিটি। অ্যাকাউন্টস অ্যাসেট লাইবিলিটি না? না না না, দাঁড়ান, আমার কাছ থেকে আমি পাবো, অ্যাসেট অ্যাসেট অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে অ্যাসেট। সাপ্লাইস কি? সাপ্লাইস মানে কি? অ্যাসেট। 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 আছে সাপ্লাইস হচ্ছে অ্যাসেট, তাই না? জি। জি। সাপ্লাইস অ্যাসেট। সাপ্লাইস কি, এটা কি সাধারণত? মনোহরি। না, এটা এটা হচ্ছে আপনি যদি স্টেশনারি মজুত আইটেম। পণ্য হয় তাহলে পরে অ্যাসেট, আর না হলে এক্সপেন্স। কারণ হচ্ছে যদি স্টেশনারি হয় এটা তো স্টেশনারি। তাহলে পরে মজুত তো। পণ্য, আচ্ছা আমি বলে নিই, মজুত পণ্যকে বলা হয় ইনভেন্টরি, বুঝছেন? ও আচ্ছা মজুত পণ্যকে কি বলে? ইনভেন্টরি, ঠিক আছে? ঠিক আছে, মজুত পণ্যকে বলা হয় ইনভেন্টরি। এটা একটা অ্যাসেট, মানে পণ্য আমার মজুত থাকে, যে পণ্য আমি সেল করব। আর সাপ্লাইস হচ্ছে কি, এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম। হ্যাঁ হ্যাঁ, স্টেশনারি। ঠিক আছে, কাগজ, কলম, পেন্সিল, রাবার, ঠিক আছে, পাঞ্চ মেশিন, স্টেপলার মেশিন, এই খুচরা সম্পত্তিগুলো আর কি। হ্যাঁ। তো এটা কি স্টোর রুমে থাকে, স্টোর রুমে থাকে এই সাপ্লাই আকারে। এটা হচ্ছে আমার অ্যাসেট, আমি এখান থেকে নিয়ে নিয়ে খরচ করব, তাই না? যখন আমি এখান থেকে নিয়ে খরচ করব, সেটা আমার, এটা তো এমনি যাবে ব্যালেন্স শিটে, তাই না? ব্যালেন্স শিটে অ্যাসেট পোর্শনে যাবে। আর যখন আমি খরচ করব, ওই খরচটা কোথায় যাবে? এক্সপেন্স হিসাবে যাবে। আর এক্সপেন্সের ঠিকানা কোথায়? এক্সপেন্সের ঠিকানা কোন জায়গায় বলেন তো? ক্রেডিট সাইড। ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইড। সকল প্রকার এক্সপেন্স কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট, হ্যাঁ। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু পরীক্ষায় মানে তালগোল পাকাই যাবেন। অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? অ্যাকাউন্টস পেয়েবল, দায়। এটা দিতে হবে লাইবিলিটি। 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 লাইবিলিটি ডেবিট না ক্রেডিট? লায়াবিলিটি ক্রেডিট। ক্রেডিট। কি জানি ডেবিট বললো। ক্রেডিট ক্রেডিট। আচ্ছা, ক্রেডিট। ক্রেডিট। আনআউন্ড সার্ভিস রেভিনিউ কি এটা? লাইবিলিটি। দায়। এটা কি জিনিস আনআউন্ড সার্ভিস রেভিনিউ? যে সার্ভিস আমি সার্ভিস দেই নাই কিন্তু টাকা নিয়ে নিছে আগে। এক্স্যাক্টলি, মানে অগ্রিম 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 আয় আর কি। আয় আয় আগে অগ্রিম নিয়ে নিছি, ঠিক আছে। পরে পরে যদি চাই ফেরত দিয়ে দিতে হবে, বা আমাকে শ্রম দিতে হবে। ক্যাপিটাল, মালিকের মূলধন, এটা কোথায়? এটা এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট ক্রেডিট। দায় দায়। সিকিউরিটি। ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে। ক্যাপিটাল কেন ক্রেডিট? কারণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ। নেচারই হচ্ছে ক্রেডিট। সার্ভিস রেভিনিউ, এটা রেভিনিউ কি? আয়, আয় ডেবিট না ক্রেডিট? হ্যাঁ, আয় তো ক্রেডিট। ক্রেডিট আয় তো ক্রেডিট ক্রেডিট। ক্রেডিট। এগুলো এখন মানে বুঝলাম না, এগুলো এখনো মিস হচ্ছে কেন আপনাদের? এটা এগুলো তো আমি দিয়ে দিছি এগুলো একটু পারবে আগে। ভাইয়া, পারবে, সবাই পারবে। হ্যাঁ, সবাই পারবে ইনশাল্লাহ। ওই সবাই পারবে, যে ডেবিট বললো তো অনেকে। এগুলো তো মুখে, মানে আমি তো একেবারে শুরুর ক্লাসে আমি পড়াইছি, তাই না? স্যালারি অ্যান্ড এক্সপেন্স, এটা কি? এটা তো ব্যয় ডেবিট। এটা ব্যয় ডেবিট, হ্যাঁ। ডেবিট ডেবিট। হ্যাঁ। মিসেলেনিয়াস এক্সপেন্স মানে কি? ডেবিট। ডেবিট বিবিধ খরচ আর কি। ব্যয়। হ্যাঁ, বিবিধ খরচ, ডেবিট। এটাও ডেবিট। হ্যাঁ, এখন আমরা জানি যে আহ, আমাদের এখন দেখেন এই, তো এই ক্লাসিফিকেশনটা না যদি পারেন, তাহলে কিন্তু এই অঙ্কতে ফেল মারতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি এই ওয়ার্কশিট পারেন, তাহলে সামনে যে ওই যে 28 নম্বর অঙ্কটা, এটা আপনার কাছে ইজি লাগবে অনেক, ঠিক আছে। ওকে, এরকম ও একটা ট্রায়াল বেঞ্চ দেওয়া থাকবে, এবং বলবে কিছু অ্যাডজাস্টিং ডাটা আছে, মানে এই হিসাবকাল যদিও 30শে জুন শেষ হয়ে গেছে, এই 30শে জুন শেষ হলেও কিছু লেনদেন এখনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে এগুলো আর কি হিসাবের মধ্যে আসে নাই এখনো, ঠিক আছে। সো আমাদের হচ্ছে 10 কলাম ওয়ার্কশিট, হ্যাঁ, 10 কলাম ওয়ার্কশিট আসে। এই 10 কলাম ওয়ার্কশিটের মধ্যে
আমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে এটা আর্ট করব, মানে ড্রয়িং করব কিভাবে। ঠিক আছে, ড্রয়িংটাও কিন্তু আমরা দেখাইছিলাম এইভাবে, যে আপনি প্রথমে এইভাবে টান দিবেন। ঠিক আছে, এই নিচে কিন্তু এভাবে ক্লোজ করবেন না। ঠিক আছে, নিচে কত দূর পর্যন্ত যায় এটা আমি জানি না। এবং পরীক্ষায় খাতা কিন্তু ল্যান্ডস্কেপ করে নিতে হবে এটা করার সময়, বুঝতে পারছেন? ল্যান্ডস্কেপ করে করতে হবে। কিভাবে করবেন? এই যে খাতাটা ধরেন আপনি যে ই করবেন, এইভাবে এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ মানে আছে এইভাবে ধরবেন খাতাটা। ঠিক আছে, জি। আপনি এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে। ওকে, ভাই, দুই যাতে পেজ আপনি মিলিয়ে করতে হবে। 2 পেজ, এক্স্যাক্টলি 2 পেজই করতে হবে, যাতে আমার বড় হলেও এই পেজটা আমার কভার হয়। ঠিক আছে, বোঝা গেছে? জি ল্যান্ডস্কেপ করে করতে হবে এগুলা। এগুলা কিন্তু ইয়ে করা, মানে টেবিল ড্র করা শিখতে হবে। দেন আমি এখানে দেখেন, এখানে আমার আসবে কি, এখানে আমার আসবে পার্টিকুলার, মানে লেনদেন গুলো। এই লেনদেন গুলো এখানে। ঠিক আছে, লেনদেন গুলো এখানে, যে এখানে পার্টিকুলার্স। তারপরে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো মাঝখানে। মাঝখানে একটা দাগ দিয়ে আমার টেন করা, মানে আমার তো ইয়ে, এই যে প্রথমে থাকবে কি ট্রায়াল ব্যালেন্স। প্রথমে থাকবে ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স। তারপরে থাকবে অ্যাডজাস্টমেন্ট। তারপরে থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপরে থাকবে ইনকাম স্টেটমেন্ট। তারপরে থাকবে ব্যালেন্স শিট। এবং এটাকেও আমাদের 2 ভাগ করতে হবে, কারণ এই প্রত্যেকটা আইটেমের মধ্যে ডেবিট ক্রেডিট আছে। ঠিক আছে, ওকে, এই ড্রটা আমাদের করতে হবে। আর এটা কিভাবে, কোন কোন প্রসেসে এটা ড্র করতে হবে বুঝতে পারছেন? জি ভাই, ভাই হ্যাঁ, মানে 2টা পেজ পাশাপাশি নিয়ে হরাইজন্টালি আর কি, এটা আর কি নিতে হবে আর হুম কি হুম ল্যান্ডস্কেপে হুম। পড়ে। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ঠিক আছে, আর এই যে ডেবিট ক্রেডিট এগুলো, এটা ড্র করার দিক দিয়ে পারবেন তো নাকি? ড্র করতে সমস্যা হবে না তো? ঠিক না, আছে, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, করতে হবে। পারবেন তো সবাই? একটু বাসায় একটু করেন, সিস্টেমটা একটু হ্যাঁ, প্র্যাকটিস শিখে করতে নিন। হবে। সিস্টেমটা শিখে নিন, এইভাবে এই করে, যেভাবে এইভাবে দিয়ে। হ্যাঁ, এটা তো বন্ধ করে দিবেন আগেই। তারপর এই যে এইভাবে মাঝখানে একটা দাগ হবে। হ্যাঁ, মাঝখানে একটা দাগ হবে, মাঝখানে একটা দাগ হবে। তারপরে আপনি এই যে, এই যে এই মাঝখানে করে দিবেন। দেন এই যে ডেবিট ক্রেডিটের জন্য আবার আলাদা করে 2টা দাগ দিতে হবে। ঠিক আছে, জি এখন আমরা দেখি এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, এইটা এই পার্টটাই আপনি এই যে হুবহু কপি পেস্ট করে দিবেন এটা। ঠিক আছে, হুবহু এটা কপি পেস্ট, এটা করে দিলে 5 নাম্বার কমন, 5 নাম্বার ইনশিওর। হ্যাঁ, এই কপি পেস্টটা করে দিলে পাঁচ 5 নাম্বার মানে 5 পেয়ে যাবেন। ওকে, আমরা এই যে কপি পেস্ট করে দিলাম, এটা পুরোটা কপি পেস্ট করে দিলে আমাদের এই যে এখানে যে ব্যালেন্সটা আসছে, এটাও এখানে ব্যালেন্সটা আসবে, যে ডেবিট ক্রেডিট অনুযায়ী সাজিয়ে দিলাম। এখন অ্যাডজাস্টমেন্ট, মানে সমন্বয় করতে হবে, আমাদেরকে কিছু আইটেম সমন্বয় করতে হবে। ঠিক আছে, আমরা দেখি কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। 3টে অ্যাডজাস্টমেন্ট আছে অনলি। প্রথমত বলা আছে, কাকে কাকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে তাকে একটু দাগ দেই আমরা। হ্যাঁ, কাকে নিয়ে বলা আছে, যেমন বলা আছে ফিজিক্যাল কাউন্টেবিলিটি 500 টাকা সাপ্লাইস অন হ্যান্ড, মানে এই সাপ্লাই নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। 100 টাকা অফ আনআর্নড রেভিনিউ ইজ স্টিল আর্নড, মানে এই আনআর্নড রেভিনিউ নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এক্রুড স্যালারি 210 টাকা, এই যে স্যালারি এন্ড ওয়েজেস নিয়ে এই এই 3টে আইটেম নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি আছে এখানে। প্রথমে বলা আছে এ ফিজিক্যাল কাউন্ট রিভিলস 500 টাকা অফ সাপ্লাইস অন হ্যান্ড, মানে বলছে যে আমরা যখন স্টোর রুমে গণনা করলাম তখন দেখা গেল যে স্টোর রুমে মাত্র 500 টাকার মণিহারি বা এই সাপ্লাই স্টোর রুমে কি আছে, মানে জমা আছে। তাহলে সাপ্লাই ছিল কত, 1880 টাকা। তাহলে আমরা খরচ করেছি কত বলেন তো?
এই 1880 থেকে আমরা বছর শেষে, আছে 500, তাই না? মানে বিগিনিং, বিগিনিং ব্যালেন্স থেকে এন্ডিং ব্যালেন্স বাদ দিলেই মাঝখানে আমাদের এই 1380 টাকা আমাদের খরচ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা করি, আমরা যদি জার্নাল করি, জার্নাল কি হবে বলেন তো? এটা জার্নাল কি হবে? মামুন ভাই বলেন তো জার্নাল কি হবে এটার? ভাই সরি, আমি অন্য অন্য একটা ইয়েতে ছিলাম, আবার একটু কাইন্ডলি বলেন তো কোনটা আচ্ছা, জার্নাল বলছেন? মানে এই যে এইটার, এই যে নাম্বার ওয়ানের জার্নালটা কি হবে? ফিজিক্যাল কাউন্ট রিভিউজ ফিজিক্যাল 500। কাউন্ট ডিভিস 500 সাপ্লাই হুম, অন হ্যান্ড। হ্যাঁ। এই যে সাপ্লাই ছিল, প্রথমে ছিল 1880 টাকা, বছর শেষে বললো মাত্র 500 টাকার সাপ্লাই আমার স্টোর রুমে আছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট সাপ্লাই জার্নাল। হ্যাঁ, সাপ্লাই অন হ্যান্ড হবে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। কি ঠিক আছে জার্নালটা? সাপ্লাই অন হ্যান্ডটা হবে অ্যাসেটে যাবে। সাপ্লাই ইন এক্সপেন্স হবে 1300, আর এই যে আপনার ওটা হবে, আর আর আপনার সাপ্লাইজ থাকবে হচ্ছে ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, ঠিক আছে? সাপ্লাইজ হ্যাঁ, এক্সপেন্স সাপ্লাইজ ডেবিট, এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ সাপ্লাইজ ক্রেডিট। এক্সপেন্স, ঠিক আছে। জি, আর সাপ্লাইজ হিসাব হবে ক্রেডিট। ক্রেডিট, জি। হ্যাঁ, 1380। 1380। জি, এটা কি বুঝছেন? আমরা কি সবাই বুঝছি এই জিনিসটা জি, জি। কেন সাপ্লাই এক্সপেন্স এবং সাপ্লাইজ হিসাবে হলো? হ্যাঁ, ভামিদা আপা বুঝছেন এটা? আবার একটু বুঝে বলেন আর জিনিসটা, একটু যেন বুঝিয়ে দেন ফিজিক্যাল ভাইয়া। কাউন্ট রিভিউস 500 মানেই হচ্ছে, তো এটা তো অ্যাসেটে যাবে না 500 সাপ্লাই অন হ্যান্ড। আহ, না, না, ও- 500 না ও- ভাইয়া, ওটা বিয়োগ হবে ভাইয়া, 1880 থেকে দেখেন, 500 আমি আমি বিয়োগ। বলি আমি বলি শোনেন, আপনি বাস্তব দিকটা চিন্তা করে দেখেন। আপনার ডিপার্টমেন্টে, হ্যাঁ, জি একটা স্টোর রুমে অনেক 1880 টাকার সাপ্লাইজ স্টোর রুমে পড়ে আছে। তো এইটা আপনার একটা অ্যাসেট, তাই না? অ্যাসেট তো আছেই। হুম। জি এখন আপনি একে দিয়ে খরচ টরচ করতেছেন সারা বছর খরচ করে, বছর শেষে তো সবাই এগুলো গণনা করে, তাই না? বছর শেষে সব ক্যালকুলেশন জি শুরু জি হয়ে যায় জি না? জি তো জি বছর শেষে দেখলেন এখানে 1800 টাকা শুরু দিকে ছিল, বছর শেষে এসে দেখতেছি এখানে 500 আছে আছে। 500 টাকা। তাহলে বাকি 1380 টাকা গেল, বাকি খরচ আশি হয়ে গেছে। খরচ হয়ে গেছে। খরচ হয়ে তাহলে গেছে। জি। এই খরচটা তাহলে আমাকে তখন সে করতে সাপ্লাই হবে। এক্সপেন্সেস ডেবিট হবে। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, 1380 টাকা ডেবিট। আর আমার 1880 থেকে আমার সাপ্লাই কমে যাবে, তাই না? জি জি, সাপ্লাইজ কমে যাবে, সাপ্লাইজ অন সাপ্লাইস হ্যান্ড কমে কত? যাবে কত? 1380 দ্বারা সাপ্লাইস কমে যাবে, তার কমে মানে যাবে, সাপ্লাই অন হ্যান্ড সাপ্লাইস 1380। হিসাব ক্রেডিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। আচ্ছা, সাপ্লাইজ তাহলে হিসাব ক্রেডিট। অটোমেটিক্যালি কি, অটোমেটিক্যালি ওই যে 500 টাকা যে সাপ্লাইস পড়ে আছে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্টে দেখা যাবে, তাই না? জি। জি ভাইয়া। নাকি? আচ্ছা ভাইয়া, সুমন ভাই, জি। এই যেমন জায়গাটা ধরেন আমি আসলে। আরেকটু আরেকটু করে বলি। আপনার কাছে মাসের শুরুতে আপনি স্যালারি পাইছেন 80,000 টাকা, ঠিক আছে? 80,000 টাকা মাসের শেষে এসে দেখলেন যে, মানে আপনার ঘরে যে এখানে টাকা রাখেন, ভাবির কাছে টাকা রাখেন, সেইখানে ওনার কাছে টাকা আছে 10,000 টাকা। তাহলে বাকি 70,000 টাকা কি হয়েছে? এগুলো খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে না? তাহলে খরচটা আমার দেখাইতে হবে। তাহলে তাহলে খরচ, এই যে এই 70,000 টাকা আমাকে খরচ আইটেমে দেখাইতে হবে। আর এই যে 80,000 টাকা যে শুরুতে ছিল, এখান থেকে 70,000 টাকা রিভার্স এন্ট্রি করে মাইনাস করতে হবে, তাই না? সাপ্লাই এমনি সম্পদ ডেবিট। সাপ্লাই যদি কমে যায় তাহলে সাপ্লাই হয়ে যাবে ক্রেডিট। তাহলে এখানে সাপ্লাই কমে কমে গেছে কত? 1380, যেহেতু কনজামশন হয়ে গেছে, তাহলে 1880 থেকে 1380 কমাইতে হবে। তাহলে আমার ব্যালেন্স এই 500 টাকা থাকবে আর কি, ওইটাই তারা বলছে আর কি। এটা কিন্তু মোস্ট অফ দা পার্সন কিন্তু এই সাপ্লাইস নিয়ে কিন্তু ভুল করে। এবং এই যা এই এর ক্ষেত্রে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এই সাপ্লাইসটাই হচ্ছে মানে একটা ভুলের একটা জায়গা, বুঝতে পারছেন কথা কি? বুঝতে পারছেন? কাজে এটা কিন্তু সতর্ক থাকতে হবে। এখন বলেন আপনি এটা বুঝতে পারছেন কিনা সবাই? ভাইয়া একটা প্রশ্ন ছিল। হুম, শিওর। ভাই, সেটা হচ্ছে যে ভাই, আপনার যে শীট 2 যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি, ওই শীটটাতে একটু খুলবেন আপনি ভাইয়া?
এখন আবার ওইখানে যাব কেন বলেন তো? ওই জায়গায় একটা জিনিস আমার একটু কনফিউশন অ্যারাইজ করছে, একটু ক্লিয়ার করার জন্য। 9 নাম্বার পেজে। ওটা পরে, এটা শেষ হয়ে নিক, এই আচ্ছা, ঠিক ইয়ে আছে। শেষ হয়ে নিক, এটার মধ্যে ওখানে অফ ব্রেকে চলে গেলে মানে না, একেবারে এটার সাথে রিলেটেড ছিল। কাবাবের মধ্যে হাড্ডি পড়ে যাবে। ঠিক আছে, পরে আমি এটা শেষ করে নিই, দেন আমি এটা আপনি একটু মনে রাখেন, হ্যাঁ? জি ওকে, তাহলে আমি এটা আমার কি হলো, এটা সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ডেবিট ডেবিট আর সাপ্লাইস 18, হিসাব ক্রেডিট 1800 1880, 1380, 1380, সরি, হ্যাঁ সরি। 1380, ঠিক আছে। তাহলে আমার সাপ্লাইস এখানে আছে, একটা আইটেম আছে তাই না, এই যে এখানে। তাহলে আমি এখানে সাপ্লাই এক্সপেন্স ছিল, যে আমার জার্নাল এন্ট্রিতে হয়েছে ক্রেডিট, তাহলে আমি এই যে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে 1380 লিখে দিলাম। কিন্তু আমার সাপ্লাই এক্সপেন্স নামে কোনো আইটেম কিন্তু আমার এই যে যে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম আমরা, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিন্তু নাই। আছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি সাপ্লাই এক্সপেন্স আকারে কোনো এন্ট্রি ছিল? না, ছিল নাই। না। যেটা থাকবে না সেটার জন্য আলাদা একটা এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। সাপ্লাই এক্সপেন্স যেহেতু আমার ডেবিট হয়েছে আমার জার্নালে, আমি এটা ডেবিট করে দিব একটা আলাদা আইটেম করে। এই জন্য বলেছি এটা কি করবে না, ক্লোজ করবে না, এটা নিচে ওই অ্যাডজাস্টমেন্টের জন্য নিচে আপনার আইটেম বাড়বে। ওকে, দেন আমরা দ্বিতীয় অ্যাডজাস্টমেন্টে যাই। এটা তো সবার ক্লিয়ার হয়েছে তাই না? 100 টাকা অফ আনআউট রেভিনিউ ইজ স্টিল আনআউট এট দ্য মান্থ এন্ড। বলছে যে আনআউট রেভিনিউ ছিল হচ্ছে 240 টাকা, মান্থ এন্ড শেষে দেখা গেল এটা কমে 100 টাকা হয়েছে আর কি। বাকি 140 টাকা কি হয়েছে? বাকি 140 টাকা কি হয়েছে বলেন? অলরেডি ইনকাম হয়ে গেছে। ইনকাম হয়ে গেছে বাকিটুকু, এই কথা বুঝছেন সবাই? অগ্রিম নিয়ে নিছিলেন, জি জি। রেভিনিউ অগ্রিম নিয়ে নিছিলেন 240 টাকা, মাস শেষে দেখা গেল যে 140 টাকা আনাউন্ট হিসাবে আছে। বাকি 140 টাকা বুঝে নিতে হবে যে এটা আমার আর্নিং হয়ে গেছে। ঠিক আছে, আপনি 3 মাসের বাড়ি ভাড়া 30,000 টাকা নিছেন, ঠিক আছে, অগ্রিম নিছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে 30,000 টাকা আপনার লাইবিলিটি হিসাবে আনআউন্ড রেভিনিউ থাকবে। যখন জানুয়ারি মাস শেষ হয়ে যাবে তখন 10,000 টাকা আপনার আর্ন হয়ে যাবে, ঠিক আছে। বাকি 20,000 টাকা থাকবে আনআউন্ড রেভিনিউ। আবার যখন মার্চে আসবেন তখন আরো 10,000 টাকা আপনার আর্ন হয়ে যাবে, তখন 10,000 টাকা থাকবে আনআউন্ড রেভিনিউ। যখন মার্চ মাস আসবে তখন এই 10,000 টাকা আপনার আর্ন হয়ে যাবে, তখন আনআউন্ড রেভিনিউ হবে 0। ঠিক আছে, এটাকে বলে ম্যাচিং প্রিন্সিপাল, মানে যেই মাসের জন্য আহ রেভিনিউ বা ইনকাম হবে ওই মাসে এটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, সো এখানে বলছে আনআউন্ড রেভিনিউ 240 টাকা ছিল, মাস শেষে দেখা গেল এটা 100 টাকা, তার মানে হচ্ছে বাকি 140 টাকা আমার আর্ন হয়ে গেছে। তাহলে ওইটার জন্য আমাকে এন্ট্রি দিতে হবে আনআউন্ড রেভিনিউ, যে এটা তো কমে গেছে তাই না, 240 থেকে 100-তে নামছে, তাহলে আনআউন্ড রেভিনিউ আমরা ডেবিট করে দিই। আনআউন্ড রেভিনিউ ডেবিট 140 টাকা, আর রেভিনিউ ইনকাম বা রেভিনিউ হিসাব ক্রেডিট 140 টাকা। বুঝছেন, জানাটা বুঝছেন? জি সবাই বুঝছেন? ফয়সাল জি। ভাই বুঝছেন? তারিন আপা বুঝছেন? সাইদ আকবর ভাই বুঝছেন? বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। গাজী গাজী সাদ্দাম ভাই বুঝছেন? সাদ্দাম ভাই বুঝছেন না? মনোযোগ যদি লস হয়ে যায় তাহলে বুঝবেন না, হ্যাঁ। এনিওয়ে, তাহলে আমরা এই যে আমাদের কি হলো, আনআউন্ড রেভিনিউ ডেবিট আর রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আনআউন্ড রেভিনিউ আমাদের এখানে একটা আইটেম আছে, আমাদের জানালে জানালে কি হয়েছে যে আনআউন্ড রেভিনিউ ডেবিট কত টাকা, 140 টাকা। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে আমরা 140 টাকা ডেবিট করে দিলাম। আর রেভিনিউ হিসাব ক্রেডিট, রেভিনিউ নামে একটা অ্যাকাউন্ট আছে, এখানে আমরা এই সোজাসুজি রেভিনিউ হিসাবকে ক্রেডিট করে দিলাম। আপনি জার্নাল যদি করতে পারেন আপনি অ্যাডজাস্টমেন্টটা ভালো করতে পারবেন। দেন আছে কি এক্রুড স্যালারি 210 টাকা, তার মানে 210 টাকা স্যালারি বকে আছে। তাহলে কি হবে, স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। জি। ঠিক আছে,
বা এক্রুড স্যালারি ক্রেডিট বা স্যালারি পেয়েবল ক্রেডিট। ভাই এখানে তো তাহলে স্যালারি পেয়েবল নাই, এই অ্যাকাউন্ট যোগ করতে হবে স্যালারি হ্যাঁ, এখন পেয়েবল। দেখেন এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস আছে কিন্তু একটা, হ্যাঁ এই যে এখানে আছে। ওটা তো এক্সপেন্স আছে, পেয়েবল তো না। তাহলে হ্যাঁ বলতেছি, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, তাই না? তাহলে এই যে 210 টাকা দিয়ে আমরা ডেবিট করলাম। আর আরেকটা জানা ছিল যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, সেটা আমরা এই যে এখানে যেহেতু ওই আইটেমটা না, এখানে একটা নতুন একটা আইটেম হিসেবে যোগ হয়েছে এখানে 210 টাকা। সো এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের করে দিতে হবে। এটা কিন্তু আমাদের 28 নম্বর অঙ্ক যেটা, ওইখানে কিন্তু এইগুলোই থাকবে, ঠিক আছে? জি ইনশাল্লাহ। এইটুক যদি আপনাদের হয়ে যায়, দেন বাকিটুকু কিন্তু একেবারে পানির মতো সোজা। এখন আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। এই যে ট্রায়াল ব্যালেন্সটার সাথে অ্যাডজাস্টমেন্ট গুলো ইয়ে করে, যোগ বিয়োগ করে আমি ফাইনাল ট্রায়াল ব্যালেন্সটা করবো, হ্যাঁ। তাহলে আমরা দেখি এখানে আমার এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল আমার, কার কার সাথে, এটার সাথে ছিল, এটার সাথে ছিল, আর এটার সাথে ছিল, বাকিগুলোর সাথে ছিল না। বাকিগুলো যা আছে তাই বসাই দেবো আমরা। এটা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, ওইটা একটু মার্ক করে রাখবেন পরীক্ষায়। তাহলে 1880 ডেবিট, এটা আছে ক্রেডিট, তার মানে মাইনাস হবে, মাইনাস হবে 500। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল, এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, যা আছে তাই। যার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল না, সে এই ট্রায়াল ব্যালেন্সে যে যা ছিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও হুবহু ওইটাই কপি পেস্ট হবে সে। আর যার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, তার সাথে একটু ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে করতে হবে। এটা আনআন রেভিনিউ হচ্ছে 240 টাকা, এটা ছিল ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট, তাহলে মাইনাস হয়ে 100 টাকা। ক্যাপিটাল যা আছে তাই। সার্ভিস রেভিনিউ এটার সাথে ক্রেডিট ক্রেডিট যোগ, তাই না? স্যালারি অ্যান্ড ওয়েজেস এটার সাথেও অ্যাডজাস্টমেন্ট ছিল, আমরা এটার সাথে এটা যোগ করে আমরা বাড়াই দিছি। মিসেলিনিয়াস এক্সপেন্স যা আছে তাই। আর যে এই যে এগুলো 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 তো নতুন আইটেম, তাই না? নতুন যেগুলো যা যেভাবে আছে ওইভাবে আমরা বসাই দিলাম। পারবেন না বসাইতে এগুলো? জি অঙ্ক করতে হবে, বাসায় করতে হবে, ঠিক আছে? ভাইয়া এটা কি ওয়ার্কশিট কি আলাদাভাবে শুধু মানে ওয়ার্কশিটের জন্য 10 মার্কস থাকবে না? হ্যাঁ, শুধু ওয়ার্কশিটের জন্য 10 মাস থাকবে। আর যদি একটু বড় দেয় 28 নম্বরও থাকতে পারে। মানে একদম শুরু থেকে যে জার্নাল, অ্যাডজাস্টেড জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, হুম ইনকাম হুম। স্টেটমেন্ট, তারপর ওয়ার্কশিট, এভাবে বলে 40 থাকবে না? না, শুধু এটার জন্যই আর কি 12-13 থাকতে পারে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এই ওয়ার্কশিট মানে হচ্ছে এই যে এই 5টা কলাম হবে, তার তার ভিতরে ডেবিট ক্রেডিট মানে 10 কলাম, হ্যাঁ অলওয়েজ 10 কলাম হয়। ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সের মধ্যে 560 টাকা হলো, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে হুম। অ্যাডজাস্টমেন্টে 210 টাকা, আবার অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে 770 টাকা, আবার এখানে এই যে ইনকাম স্টেটমেন্টে 700। এইটা তো বুঝলাম না। এই যে ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ইনকাম হ্যাঁ আমরা স্টেটমেন্টে এখন 770। করাবো, ইনকাম স্টেটমেন্ট করাচ্ছি আমরা, এই যে এখন করাবো তো। এখন ট্রায়াল ব্যালেন্স তো এটা 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 এখন আর এক্সিস্ট নাই, ঠিক আছে? এখন অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, মানে আমার সকল কাজ হবে এটা দিয়ে এখন, এই দুইটা বাদ, অ্যাডজাস্টমেন্ট এই দুটার কাজ শেষ। যখন এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবে তখন এই দুটো ভুলে যেতে হবে, ঠিক আছে? র হয়ে যাবে তখন। এই দুইটারে মুছে ফেলতে হবে, মনের থেকে মুছে ফেলতে হবে এই দুইটাকে। এটা নাই, ধরে নেবেন এটা নাই। আমি শুধু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমি কাজ করবো, বাকিগুলো এখন বলছে আমাকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করতে হবে। তাহলে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার ইনকামে কোনগুলো যাবে? ইনকামে যাবে শুধু আয় ব্যয়, তাই না? আয় ব্যয় যাবে, বুঝতে পারছেন? ইনকামে কি যাবে ইনকাম স্টেটমেন্টে? হায়ার ব্যয়। রেভিনিউ এবং এক্সপেন্স। জি। রেভিনিউ কি ডেবিট না ক্রেডিট? রেভিনিউ ক্রেডিট। আর এক্সপেন্স ডেবিট, ঠিক আছে। তাহলে আমরা ডেবিট ক্রেডিট অনুযায়ী তো আমরা সাজালাম, তাই না? এখন আমরা দেখি কারা আয় কারা ব্যয়। এই এই ক্যাশ কি আয় অ্যাসেট। না ব্যয়? ক্যাশ, কিন্তু ক্যাশ তো ক্যাশ অ্যাসেট। অ্যাসেট কি ইনকাম এক্সপেন্স ক্যাশ আছে, না? তাহলে ক্যাশ আছে। অ্যাসেট এখানে আসবে না, ঠিক আছে। জি। অ্যাকাউন্টস পেয়েবেল, এটা কি? এটা হচ্ছে সম্পদ, এখানে অ্যাসেট। আসবে না, ঠিক আছে। জি। আপনি ডাইরেক্ট কি করতে পারেন, একসাথে দুইটাও করতে পারেন, আপনি দুইটা করে একসাথে করে ফেললেন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট, ঠিক আছে। তাহলে আপনার তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। হবে। জি। কিভাবে তাড়াতাড়ি হবে?
এই ক্যাশ এটা সম্পদ, আমি ডেবিট পাশে ব্যালেন্স শিটে লিখে দিলাম। অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ, ডেবিট পাশে এখানে লিখে দিলাম। সাপ্লাই এই 500 টাকা এটা সম্পদ, এখানে লিখে দিলাম। অ্যাকাউন্টস পেয়েবল দায়, এটা ক্রেডিট পাশে লিখে দিলাম। আনআর্নড রেভিনিউ আছে 100 টাকা, এটাও দায়, এটা আমি দায়ের পাশে ক্রেডিট পাশে লিখে দিলাম। ক্যাপিটাল এটাও একটা দায়, এটাও আমি ক্রেডিট পাশে লিখে দিলাম। সার্ভিস রেভিনিউ, হ্যাঁ সার্ভিস রেভিনিউ এটা 240 টাকা, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের আইটেম, ক্রেডিট পাশে আমি লিখে দিলাম। স্যালারি এন্ড এক্সপেন্স এটা ইনকাম স্টেটমেন্টের, এটা হচ্ছে একটা খরচ, ডেবিট পাশে ইনকাম স্টেটমেন্ট লিখে দিলাম। মিসেলেনিয়াস এক্সপেন্স আমি এক্সপেন্স আকারে লিখে দিলাম। সাপ্লাইস সাপ্লাইস এক্সপেন্স এটা আমি আয় ব্যয় হিসাবের ডেবিট পাশে লিখে দিলাম। স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবেল এটা হচ্ছে একটা দায়, এটা হচ্ছে একটা লাইবিলিটি, এটা আমি ব্যালেন্স শিটের ডেবিট পাশে লিখলাম। তো এইভাবে লিখতে তাড়াতাড়ি হয়ে যায় না বলেন? একসাথে দুইটা হয়ে গেল না? জি এভাবে আর কোনো কথা নাই তো, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। খালি খালি বাছাই করে যে যার ঘরে যাওয়ার কথা চলে যাবে সেখানে, ঠিক আছে? জি স্যার। তারপরে আমি এগুলোকে যোগ যোগ করব। হ্যাঁ, এই যে এখানে আমি এই প্রথমে আমি ইনকাম স্টেটমেন্ট যেটা আছে, ইনকাম স্টেটমেন্টে আমি কি করব, এখানে আমি এই যে এই এইটা যোগ করব, ক্রেডিট পাস আগে যোগ করব। ক্রেডিট পাস যোগ করে আমার আছে 240 টাকা, ঠিক আছে? আর ডেবিট পাসও আমি 240 টাকা লিখবো। আমি আমি এটা থেকে এগুলো বাদ দিব, বাদ দিয়ে দেখবো যে আমি কি হয়ে যাচ্ছে। নাহলে আপনি একটা কাজ করতে পারেন, অনেক সময় লস যদি হয়, আপনি যেটা করতে পারেন, এই পাঁচটা একটা জায়গায় যোগ দিবেন, এই পাঁচটা একটা জায়গায় যোগ দিবেন। যোগ দিয়ে এখানে পাচ্ছেন কি, আয়ের সাইড হচ্ছে 2540, আর ব্যয়ের পাশ হচ্ছে কত, 2310। 2310, তাই না? তার মানে জি হচ্ছে আয় বড় ব্যয় ছোট, তার মানে হচ্ছে আয়ের আমার প্রফিট হবে। তাহলে এটা আমি আগে লিখে দিব, এই দুই পাশে লিখে দিব, বাকি ডিফারেন্সটা আমি নেট ইনকাম হিসাবে শো করবো, ঠিক আছে? জি আর নেট ইনকাম কোথায় যায়? নেট ইনকাম যায় ব্যালেন্স শিটের দায়ের পাশে, মানে ব্যালেন্স শিটের ক্যাপিটালের পাশে যাবে। ক্যাপিটাল মানে ক্রেডিট, ঠিক আছে? আমি এই জন্য এই দুইটা যোগ দিতে বললাম। অনেক সময় ডেবিট পাস বড় হয়ে যায়, ডেবিট পাস দেখবেন যদি 2600 হয়ে যায়, তখন কিন্তু নেট ইনকাম না হয়ে হয়ে যাবে নেট লস, তখন এখানে এটা না আসে। হ্যাঁ, এখানে তো 2600, আর এখানে হচ্ছে ধরেন 60 টাকা লস, ঠিক আছে? তখন এই লস লস কোথায় যাবে? ব্যালেন্স শিট পাশে। ডেবিট সাইডে। লস হচ্ছে ডেবিট পাশে যাবে, ঠিক আছে? লস হচ্ছে ডেবিট পাশে যাবে। এটা খুব ভালো মতো মনে রাখেন, আগে যোগ করে দেখেন যে কোনটা বড়, ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়। সো ব্যালেন্স শিট যদি দেখেন যে পুরো ব্যালেন্স হয়ে গেছে, তখন আপনি মনে করবেন যে আপনার অঙ্ক কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনার বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই ওয়ার্কশিটের এখানে কোনো যদি প্রবলেম থাকে বলেন। হ্যাঁ, খাতা কলমে করতে গেলে তো কোশ্চেন অ্যারাইজ হবে, কিন্তু আপনার এখানে তো মনে হচ্ছে সবই বুঝতেছি এরকম আর। হ্যাঁ, খাতা কলম তো করতে হবে, কারণ আপনি যতই মানে বই পড়েন যে গাড়ি কিভাবে সাইকেল কিভাবে চালাইতে হয়, যখন সাইকেল চালাতে যাবেন তখন দেখবেন যে উষ্টা অনেকগুলো খাইতেছেন, ঠিক আছে? সাইকেল নিয়ে বেরিতে হবে রাস্তায়। অনেকে আছে না বই পড়ে সাঁতার শিখে, পানির মধ্যে নামার পরে ডুববে জায়গা, ঠিক আছে? তো আমার মানে নিজের বসে করতে হবে, কতটুকু এটাই করতে হবে। সো বাসায় এই যে এইগুলো সব আপনারা বাসায় করবেন, ঠিক আছে? আচ্ছা, ওই যে এই থ্রি কলাম যেটা বলছিলেন, থ্রি কলাম যদি থাকে আপনি দিবেন, থ্রি কলাম তো আরো সোজা, ঠিক আছে? এই যে ভাই, যে থ্রি থ্রি কলাম তো আপনিই দিচ্ছেন। কলাম থাকার সম্ভাবনা, হ্যাঁ থ্রি কলাম থাকার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? থ্রি কলামে থ্রি কি ভাই কলাম তো অ্যাডজাস্টিং সোজা, এন্ট্রি জাস্ট করতে খালি হয় না? এখান থেকে, না না বলবেন? অ্যাডজাস্টমেন্টই নাই, কারণ অ্যাডজাস্টের টাইম ও, তো দেওয়াই আছে এখানে, হ্যাঁ হ্যাঁ আপনাকে বের করেই দিছি। হ্যাঁ। তখন আপনি এই যে এইটুক করবেন, এই যে আমরা এইটুক করছিলাম না, এই যে এই দুইটা জি, ঠিক আছে? এই দুটো তো সোজা, এই জন্য বললাম যে থ্রি কলামটা তো সোজা, আর এটা এত ইজি সিলেবাসে ওদের থাকার কম আছে। সম্ভাবনা কম।
হ্যাঁ, ওটা তো অঙ্কর মধ্যে পড়ে না, মানে 3 কলাম। এই যে দেখেন এই অঙ্কটা, ঠিক আছে, এই যে এটা যদি 28 নম্বর অঙ্ক আসে এইভাবে আসবে। ওকে, এখানে ওই যে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট জার্নাল যেটা করছি, এই যে অ্যাডজাস্টমেন্ট জার্নালটা দেখাইতে হবে আপনাকে। আর জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রিজ ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কলাম অফ ওয়াশিট, এইটা একটু আমি বুঝি আপনাদেরকে। আপনার জার্নাল তো করতে পারবেন তাই না? এই যে আমরা যে এই যে অ্যাডজাস্টিং ডাটাগুলো আছে, এই অ্যাডজাস্টমেন্ট ডাটাগুলোর জার্নাল আমরা একটু করি দেখি। হ্যাঁ, এই যে এই পর্যন্ত তো আমরা পারবো তাই না? তো আমাদেরকে বলছে জার্নালটা আপনি দেখান। জার্নালে দেখেন এ ফিজিক্যাল কাউন্ট রিভিলস 480 টাকা সাপ্লাই অন হ্যান্ড। তাহলে সাপ্লাই ছিল কত, এটা আপনি একটু বের করবেন। বলেন তো আমার জার্নালটা কি হবে, বলেন। সাপ্লাই এক্সপেন্স ডেবিট হবে, আর আর সাপ্লাই এই হবে ক্রেডিট। সবাই কি একমত? হ্যাঁ, জি সাপ্লাই ভাইয়া। এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। কয় টাকা? 1520 এই যে টাকা। $480 বিয়োগ হবে ওটা থেকে, 2000 থেকে। হ্যাঁ, এইটা কি সবাই বুঝছেন? জি। 1520 টাকা কেন হচ্ছে এটা কি বুঝছেন সবাই? হ্যাঁ। হুম, বুঝেছি। অনেকে না বুঝে চুপ করে থাকবেন জানি। ঠিক আছে, এই 1520 টাকা হচ্ছে আমার এখানে টাকা শো করতে হবে। তাহলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস অ্যাকাউন্ট ক্রেডিট 1520 টাকা। এটা আপনাকে জার্নাল করে দেখাতে হবে। 260 $260 অফ unearned revenue is still unearned at March 31। unearned এটা কত হবে বলেন, এটা জার্নাল কি এবং টাকা কত হবে? এটা তো আর্ন সার্ভিস রেভিনিউ 290, আর সার্ভিস রেভিনিউ আচ্ছা 290। একটা মিনিট, ইয়ে মানে বলেন তো, ওবায়দুল ভাই বলেন তো এটা কি হবে? unearned revenue is still unearned, হ্যাঁ, এট তাহলে মার্চ 31। unearned revenue এটা তো আমাদের ক্রেডিট। ওটা না তো, না, এটা ডেবিট হবে, আর্নটা ডেবিট। ওটা ক্রেডিট unearned ঠিক revenue আছে। ক্রেডিট। না, ক্রেডিট ঠিক আছে, কিন্তু এটা তো যখন আনআর্নড রেভিনিউ ক্রেডিট, এটা একটা দায়। জি, দায়টা যখন দায়, কমে যায় তখন কি হয়? দায় কমপ্লেক্স ডেবিট। ডেবিট। হ্যাঁ, তো এখানে দায়টা কমে গেছে না? জি দায় আপনার বছরের শুরু, মাসের শুরুতে ছিল 550 টাকা। জি জি। এখন আর মাসের এইটা শেষে ডেবিট। দেখলেন, মাসের শেষে দেখলেন 260 টাকার আনআর্নড রেভিনিউ এখনো আনআর্নড হিসেবে আনার, রয়ে গেছে। জি জি। তাহলে বাকি যে এই যে কত, আরো যে পাঁচ- কত, আরো ব্যাংক বিয়োগ করলে দুইশো যেটা। নব্বই দুইশো নব্বই জি টাকায় এটা তো আমার এক্সপায়ার করে গেছে তাই না? এক্সপায়ার জি করে গেলে আমার জি আনআর্নড রেভিনিউ হয়ে যাবে ডেবিট। জি। আর unearned revenue। রেভিনিউ আর অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আমার 200, এটা ইনকাম। আনআর্নড রেভিনিউ নেচার বুঝতে হবে। আনআর্নড রেভিনিউ মানে আমার আর্ন হয় না, আমি নিয়ে নিছি। জি। এটাকে আমি এখন আর্নিং হিসাবে কনসিডার করতে পারবো না, এটাকে দায়ের এখন পাশে রেখে দিতে হবে। জি যখন আয় হয়ে যাবে তখন ওইটাকে আমি ভাঙবো, ভেঙে জি বলবো আমার এইটুকু আয় হয়েছে, এটা ক্রেডিট। আর দায়টাকে আমি কমাই দিব, ঠিক আছে? ওইটা আর জি দায় হিসেবে নাই, দায়টা আয়ে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? জি। কতটুকু দায় আয়ে কনভার্ট হয়ে গেছে, এটা আমরা মাইনে, যেটা শুরুতে মাইনাস ছিল করে শেষে যেটা, শুরুতে যা ছিল শেষে যেটা ব্যালেন্স গ্যাপটা, আছে ওইটার ওই গ্যাপটাই গ্যাপ। হবে আমার আয়, এবং সেটা এক্সপায়ার করেছে। ঠিক আছে, তাহলে আমাদের জানার হবে কি, আনআর্ন রেভিনিউ ডেবিট, রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট 290 টাকা, এক্রুড স্যালারি আর 700 টাকা। কত হবে, কি হবে জানান? স্যালারি এটা এক্সপেন্স ডেবিট। স্যালারিজ ওয়েজেস এক্সপেন্স ডেবিট, আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট হবে। হুম, পেয়েবলটা অ্যাড করতে সবাই হবে, এই অ্যাকাউন্টটা নাই দেওয়া। সবাই একমত? হ্যাঁ, পেয়েবল ক্রেডিট হবে 400 টাকা। জি একমত। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ফর মার্চ ইজ 250 টাকা। আপনার ডেপ্রিসিয়েশনের কোনো জানা নিবন্ধ করেন নাই? ভাই এটা ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেডটা দাম আছে, ডেপ্রিসিয়েশনটা নিচে অ্যাড করে দিলেই হবে। ডেপ্রিসিয়েশন ডেবিট, আর একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ঠিক আছে? অ্যাকুমুলেটেড অ্যাকাউন্টটা তাহলে দেওয়া আছে, আর ডেপ্রিসিয়েশনটা নাই, ওটা অ্যাড করে নিতে আচ্ছা হবে। এখন বলেন, একজন বলেন তো, ফয়সাল ভাই বলেন তো, ডেপ্রিসিয়েশন এটা কি, এটা কি আয়, ব্যয়, সম্পদ না দায়? ব্যয়, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে গিয়া আয় নাকি? ব্যয় ব্যয়। ডেপ্রিসিয়েশন আয় না? ব্যয় ব্যয়।
ডেপ্রিসিয়েশন কি, এটাকে কি বলে? আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডেপ্রিসিয়েশন করাবো। এইটা ভাইয়া সম্পত্তির ডেপ্রিসিয়েশন ব্যবহারজনিত তো যে হচ্ছে খরচটা, গিয়া ভাইয়া যেটা ব্যবহারজনিত যে আমরা মূল্য হ্রাস ইউজ করে পায়। ফেলতেছি, হ্যাঁ, ইউজ করে রাইট। ফেলতেছি, হ্যাঁ, তাহলে এটা মূল্যটা হচ্ছে ইউজ ব্যয়। করে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যয়, ঠিক আছে, মানে আমার সম্পদের মূল্য কমে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার ব্যয়ের সাথে আমাকে দিতে হবে, কারণ ভাই আপনি মেশিনটা কিনে নিয়ে আসছেন, মেশিন দিয়ে তো হুম। আপনি পণ্য প্রস্তুত করতেছেন, তাই না? তো পণ্য যে প্রস্তুত করতেছেন, মেশিনটার একটু ইয়ে হয়েছে না, অবচিতি হয়েছে না? হ্যাঁ, তো ভ্যালু এই, কমে যাচ্ছে। হ্যাঁ, এই অবচিতিটা হয়েছে কি, আপনার পণ্য প্রস্তুত করতে যে হয়েছে, তাই না? তাহলে আপনার পণ্য প্রস্তুত করতে যে এটার অবচিতি হয়েছে, তার মানে এটাকে এটাকে আয়ের বিপক্ষে একটা ব্যয় হিসাবে কনসিডার করতে হবে, ঠিক আছে? রেভিনিউ জেনারেশন করতে গিয়ে এটা ব্যয় হয়েছে, এই জন্য এটা আমার। ভাইয়া আর এই যে যে অ্যাকুমুলেটেড করে রাখতেছি, এটা তো এট দ্য এন্ড অফ ইয়ার আমরা এটাকে আবার অ্যাসেট থেকে মাইনাস করে দিব, তাই না? এটা নাকি? এটা এটা আমরা অ্যাসেট থেকে এখন এটা মাইনাস করা হয় না। এটা হচ্ছে আপনার একুমুলেশন করে রাখে, এখানে যখন টাকাটা জমা করবে, যাতে ওই টাকা দিয়ে আরেকটা অ্যাসেট রিপ্লেসমেন্ট করা যায়। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই অ্যাসেট ঠিক প্রভিশনের মতো আর কি। হ্যাঁ, এখানে আস্তে আস্তে টাকা জমবে জমবে জমে জমে যখন হবে, যখন ওই মেশিনটা নষ্ট হয়ে যাবে, তখন এই একুমুলেটেড টাকা দিয়ে যাতে আরেকটা নতুন মেশিন কেনা যায়। হ্যাঁ ভাইয়া, আমি কোনটা বলছি, ডেপ্রিসিয়েশন করতে করতে যখন দেখলাম যে অ্যাসেটের ভ্যালু 1 টাকা বা 2 টাকা থাকে, সাধারণত 1 টাকা থাকলে, তখন ওইটা এই যে হচ্ছে ভ্যালুটা। না না, ওইটা ওইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করার জন্য আর কি করা হয় এটা। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাবো। মানে ধরেন সম্পদের দাম আছে 10,000 টাকা, ঠিক আছে? জি। হ্যাঁ, এখন অনেকগুলো মেথড আছে ডেপ্রিসিয়েশনের। তো 10,000 থেকে 1,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে? এখন সম্পদে যখন প্রথম বছরে আপনি দেখাবেন ডেপ্রিসিয়েশন 1,000 টাকা, দ্বিতীয় বছর যখন দেখাতে যাবেন, তখন এই সম্পত্তির মূল্য তো আর 10,000 নাই, তাই না? জি জি। এটা 9,000 হয়ে গেছে। তাহলে এই 9,000-এর উপরে আমার ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, ঠিক আছে? জি। তখন হবে 900 টাকা। হ্যাঁ, এটাকে বলা হয় ডিক্লাইনিং মেথড আর কি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, আপনার তখন মানে ডেপ্রিসিয়েশন। 10% করে রাখতে হয় তাই না, কমে এটা না কত? এটা এটা কোম্পানির পলিসি কত পার্সেন্ট করে রাখবে। আচ্ছা। ঠিক আছে, এটা নির্ভর করে, ধরেন একটা সম্পত্তির, ধরেন মেয়াদ আছে 5 বছর, ঠিক আছে? 5 বছর মেয়াদ। ওকে, তাহলে এটা এটা আসলে মানে কত পার্সেন্ট রাখবো? মানে 5 বছরের সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে, পুরো সম্পত্তিটা হচ্ছে 100%। আর 5 বছরই করলে আমার কি প্রতি বছর কত? 10% করে ধরতে হবে। 20%, 20% করে রাখতে হবে। ঠিক আছে, মানে এইভাবেই করা হয়। কত পার্সেন্ট রাখবো আমরা? হ্যাঁ, মানে 100% থেকে 100% হচ্ছে টোটাল সম্পত্তির মূল্য, আর 5 হচ্ছে ওইটাকে আমি কত বছর চালাইতে পারবো। ঠিক আছে, এটা কত রেট, রেট বের করে এটা দিয়ে। হ্যাঁ, রেট কত রেট হবে। সো এই যে আমরা কি করব, এই যে জার্নাল এন্ট্রি গুলোর, এই যে এখানে এখানে জার্নাল করে দেওয়া হলো। হ্যাঁ, এই যে এখানে, ওকে, এই যে ওই যে অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল গুলো করা হলো এখানে। দেন বলছে কি, এখানে আরেকটা আইটেম আছে, যে ক্লোজিং ক্লোজিং এন্ট্রি। এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি যে জার্নালে দ্য ক্লোজিং এন্ট্রিজ ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ কলাম শিট। আচ্ছা, ক্লোজিং এন্ট্রি শুধু হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কলাম শিট। হ্যাঁ, ক্লোজিং এন্ট্রি কি আমরা আগে একটু বুঝি, যে সাধারণত, এখানে কি কি আইটেম আসবে? বলতেছি, সাধারণত হ্যাঁ। ক্লোজিং আইটেম কোনগুলো, যেগুলো হচ্ছে অস্থায়ী হিসাব, মানে মেয়াদ শেষে আপনার, মানে এই এই যে এই বছরে যে ডাটা আছে, হ্যাঁ, এই বছরে যে লেনদেন গুলো হয়েছে, এই লেনদেন গুলোকে এই বছরে কি করা হয়, ক্লোজ করে দেওয়া হয়। ঠিক আছে, এই বছরে ক্লোজ করে দেওয়া হয় এই বছর লেনদেন। যেমন ধরেন এই যে এখানে আমরা, আমাদের আছে কি ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট, তাই না? ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট, এই যে আমরা ওয়ার্কশিট যে করছিলাম এখানে, দেখেন। এখন ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এটা হচ্ছে ধরেন 2024-এর। এখন আমরা যখন 2025-এ যাব, তখন এই 2024-এর আইটেম গুলোকে এই 2024-এ ভ্যানিশ করে দিয়ে তারপর 25-এ আমরা ব্যালেন্স গুলো ট্রান্সফার করবো, মানে মানে 25-এ এটা আমাদের ট্রানজিশনটা হবে। ঠিক আছে, তো আমরা যখন কোনো জিনিসকে ক্লোজ করতে চাই,
তখন ডেবিট আইটেমকে ক্রেডিট দ্বারা ক্লোজ করতে হয়, ক্রেডিট আইটেমকে ডেবিট দ্বারা ক্লোজ করতে হয়, রিভার্স এন্ট্রি দিয়ে ক্লোজ করতে হয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা ইনকাম স্টেটমেন্টে আছে কি, ব্যয় আছে, আয় আছে। তাহলে ব্যয়ের আইটেম কে কে আছে? স্যালারি আছে, মিসেলানিয়াস এক্সপেন্স আছে, স্যালারি এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে। হ্যাঁ, তো এই যে যে আইটেম গুলো আমার এই যে ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে কয়টা আইটেম আছে? 4টা আইটেম আছে। এটা হচ্ছে ডেবিট। তাহলে এই 2024-এর এই লেনদেন গুলোকে যদি ক্লোজ করতে চাই, ডেবিট গুলোকে করতে হবে কি, ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমাদের কি করা লাগবে, যে এই যে এখানে কয়টা আছে, খরচ আছে কয়টা, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখতে হবে, ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, এটা 4টা যোগফল। 4টা যোগফল হচ্ছে কত? 2420। না না, 2420 না, এই 2400। চারটা যোগফল যোগফল করেন, 2000 3000, কত হয় 4টা যোগফল দেখেন তো। 2000, 3.5, 6590, 6590। 6590। তাহলে প্রথম আইটেমটা লিখবেন ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট 6500। কি, ইনকাম সামারি অ্যাবাউট কিসের ছয় হাজার ডেবিটেড না পাঁচশো ক্রেডিট? নব্বই এটা এটা যোগ দিচ্ছেন কেন? এটা এটা তো নেট ইনকাম। এটা না, এই যে এই আইটেম গুলো এই চারটা। 4টা লেনদেন, এটা তো নেট ইনকাম বেড়েছে বিয়োগ করে। এই 4টা কত? আচ্ছা ধরেন আমি ধরে নিচ্ছি, ধরেন আমি ধরে নিচ্ছি এটা 220। 6000 টাকা। ঠিক আছে, 6220 আমি ধরে নিচ্ছি। তাহলে আমাকে প্রথম একটা কমন একটা দিতে, এগুলো সবগুলো ক্রেডিট করতে হবে। ক্রেডিট করলে অটোমেটিক এগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে স্যালারি এক্সপেন্স ক্রেডিট, মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট, স্যালারি, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, সবগুলো ক্রেডিট করলাম। তো এটা তো দুতরফা দাখিলা। তাহলে বাকি কাকে ডেবিট করব? এখন কারো তো পাচ্ছি না। তো লিখতে হবে ইনকাম সামারি ক্রেডিট, মানে একটা কমন একটা বানান্য কথাবার্তা দিয়ে ইনকাম সামারি, মানে ইনকাম সামারি থেকে নেওয়া হয়েছে, তো এটা করতে হবে ডেবিট, বাকিগুলোকে ক্রেডিট করতে হবে। যোগফলটা 6220। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমরা ব্যয়ের পাশটা ক্লোজ করলাম। ঠিক আছে, ব্যয়ের পাশটা আমরা ক্লোজ করলাম। এখন আমরা আয়ের পাশে কে আছে? আচ্ছা ভাই, একটু বলি ভাই, এই যে এই চারটা আইটেম যে যোগ করলেন, সাপোজ যে সামারিটা আসলো, ওটার আরেকটা, ওটার ওগুলো তো সব আমি ক্রেডিটের ঘরে দিয়ে দিলাম। এখন ওটারে ব্যালেন্স করার জন্য ওটা হ্যাঁ, আরেকটা ঘর লাগবে, এটার জন্য এই যে ইনকাম সামারি আরেকটা নামে ঘর, একটা হ্যাঁ, ইনকাম সামারি ঘর করে অ্যাকাউন্ট ওই ডেবিট। ওই 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 অ্যামাউন্টটাই লিখে দিব, যে যোগ করে যে ওই চারটা ওই আইটেম যোগ করে অ্যামাউন্টে যা আসলো যোগফল, জি, না তো সমান হবে না, এই যে দেখেন সমান চার হবে না। হাজার একশো এই যে, সত্তর টাকা ডেবিট করতে হবে। ঠিক আছে, 4170। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেন ইনকাম, এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, আর বাকি হ্যাঁ সবগুলো হচ্ছে কি, ক্রেডিট। ক্রেডিট কেন করলাম? কারণ এই অস্থায়ী লেনদেন, এই 2024-এর লেনদেন গুলোকে ক্লোজ করতে হবে। ক্লোজ করলে হুম, ডেবিট, ডেবিট গুলোকে ক্রেডিট করতে হবে। ঠিক আয়, আয় আয় রেভিনিউ এখানে ছিল 6590, তাই না? তাহলে রেভিনিউকে কি জি। করতে হবে ক্লোজ করতে গেলে? রেভিনিউ এমনি ক্রেডিট, ওকে আমাকে করতে হবে ডেবিট। তো রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট। আর এই যে কমন আর একটা দরকার, তাই না? ইনকাম থেকে যেহেতু নিচ্ছি, তাহলে লিখতে হবে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট। ভাই ছয় হাজার ওকে, পাঁচশো নব্বই এটা কোথায় পেলেন? ভাই একটু আরেকবার একটু, 6000 টাকা, রেভিনিউ হ্যাঁ এটা রেভিনিউ পাইছি, এটা রেভিনিউ লেখা। এটা রেভিনিউ হ্যাঁ হ্যাঁ। রেভিনিউ, এই যে রেভিনিউ যোগফল এটা আসছে। সেটা একদম শুরুতে এই যে ছিল। 6500, এই যেটা ও সার্ভিস রেভিনিউ, হ্যাঁ। সার্ভিস, সার্ভিস, একটাই হ্যাঁ তো এটা আছে ছয় এখানে, হাজার একটাই পাঁচশো আছে, নব্বই হ্যাঁ একটাই আছে। হ্যাঁ। এরপরে যে নেট ইনকামটাকে ক্লোজ করেন, নেট ইনকাম এমনি কি, ডেবিট না ক্রেডিট? যে কোনো ইনকাম কি ক্রেডিট, তাই না? যে কোনো ইনকাম, যে কোনো, আচ্ছা যাক, নেট ইনকাম কোথায় যায়? নেট ইনকাম, নেট ইনকাম ক্লোজ হয় কোথায় গিয়ে? নেট ইনকামটা ক্লোজ হয় ক্যাপিটালে গিয়ে। ঠিক আছে, তাহলে নেট ইনকাম, নেট ইনকাম এমনি হচ্ছে ক্রেডিট, ক্রেডিট, তাই না? ওকে ক্লোজ করার জন্য করতে হবে ডেবিট। তাহলে নেট ইনকাম বা ইনকাম সামারি ডেবিট, আর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট করতে দিতে হবে। ঠিক আছে, নেট ইনকামকে আমরা ক্লোজ করলাম এটা এই যে 240 দিয়ে।
ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। কারণ যত ইনকাম হবে সবগুলো মালিকের মূলধন বাড়াবে। তো মালিকের মূলধন এমনি ক্রেডিট, মালিকের মূলধন যদি বাড়ে তখন এটাকে আবার ক্রেডিট করতে হবে। তাহলে ওইখানে ছিল নেট ইনকাম, নেট ইনকাম মূলধনে গিয়ে ট্রান্সফার হয়েছে, তাই না? মূলধনে গিয়ে ট্রান্সফার হয়েছে, তার মানে ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আর ইনকাম সামারি, যেহেতু ইনকামের আইটেম এটা নিয়ে করা, এটা ইনকাম সামারি ক্রেডিট। সবসময় কিন্তু আপনার এই যে ক্লোজিং এন্ট্রি এরকমই থাকবে, চেঞ্জ হবে না, খালি টাকার অ্যামাউন্ট চেঞ্জ হবে। আপনি মনে রাখবেন যে এইটা, এই আইটেম সবসময় একই থাকবে, মুখস্থ করে রাখেন দরকার হয়। ও এটা একেবারে এভাবে, ও আচ্ছা আচ্ছা, এই জাস্ট এই মিলে দাও, মিলিয়ে দিব আর কি, ক্লোজিং এন্ট্রিটা হ্যাঁ, মিলিয়ে দিব। হ্যাঁ, এই যে খরচগুলো খালি একটু নাম চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, বাট বাকি হ্যাঁ, সবগুলো সেম। হ্যাঁ, একই কমন এই যে কমন সার্ভিস রেভিনিউ, জার্নাল, কমন জার্নাল হবে, কমন ঠিক আছে। জানা। আমরা যেইগুলোকে প্রফিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট থেকে নিচ্ছি সেটার জন্য যে আরেকটা জার্নাল লিখি, সেটা অলওয়েজ কি হবে, ইনকাম সামারি হবে, ঠিক আছে। ওকে। আচ্ছা। তারপরে যে দায়ের পাশে কি আছে, দায়ের পাশে এই যে মূলধন আছে, তাই না? আপনার এখন ব্যালেন্স শিট ক্লোজ করতে হবে। ব্যালেন্স শিটে কি আছে এখানে? ব্যালেন্স শিটে আছে হচ্ছে ক্যাপিটাল, আর 1100 হচ্ছে ক্যাপিটাল, আর একটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং। ব্যালেন্স শিটে থাকবে ক্যাপিটাল এবং ড্রয়িং, এটা থাকবে। তাহলে ব্যালেন্স, এই জানাগুলো মুখস্থ করে রাখেন, এরকমই হবে। হ্যাঁ, ব্যালেন্স শিট ক্লোজ করতে গেলে আমাদের কি করতে হবে? ওনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি, ড্রয়িংটাকেই করতে হবে, ড্রয়িংটাকে আমাদের ক্লোজ করতে হবে, কারণ ড্রয়িং হচ্ছে একটা অস্থায়ী হিসাব। ওনার্স ক্যাপিটাল, একটা মিনিট। ওনার্স, আচ্ছা, ড্রয়িং এর জন্য একটা দিতে হবে এমনি। ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন। হ্যাঁ, উত্তোলন, উত্তোলনের অ্যামাউন্ট আইটেম কোনটা আছে? ড্রয়িং, এই যে ওনার্স ড্রয়িং, ঠিক আছে, 1100 টাকা। একটা জিনিস মনে রাখেন, আমি আপনাদেরকে বলি যে ক্লোজিং এন্ট্রিতে কোনগুলো ক্লোজ করতে হয়। জাস্ট আমার এই একটা কথা আপনি মনে রাখেন, যেগুলো অস্থায়ী হিসাব, মানে হিসাবকাল শেষ হওয়ার পরে যার কোনো অস্তিত্ব থাকে না, সেগুলো বলা হয় অস্থায়ী হিসাব। এই অস্থায়ী হিসাবগুলো মানে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে ইয়ারের পরে এটাকে ক্লোজ করতে হয়। এই যে ইনকাম স্টেটমেন্টের সবগুলো হচ্ছে অস্থায়ী হিসাব, কারণ 2024-এর হিসাবগুলো, এই 2024-এর গুলো 2025-এ আসে না এগুলো, ঠিক আছে। আর ব্যালেন্স শিটে যে সমস্ত আইটেম আসে সবই হচ্ছে স্থায়ী হিসাব, কারণ এগুলো পরের বছরও কিন্তু এগুলো ট্রান্সফার হয়, এগুলো ক্লোজ করা লাগে না। ক্লোজ, এখানে ব্যালেন্স শিটের মধ্যে একটা অস্থায়ী হিসাব আছে, এবং সেটা হচ্ছে ড্রয়িং। এই ড্রয়িংটা ক্লোজ করে দিতে হয় এখানে। ইনকাম স্টেটমেন্টে সব ক্লোজ করবেন, আর ড্রয়িং এ, এই ব্যালেন্স শিটে শুধুমাত্র ওনার্স ড্রয়িংটাই ক্লোজ করতে হবে, ঠিক আছে। সো এখানে ড্রয়িংটাকে আমি যখন ক্লোজ করব তখন হবে ক্যাপিটাল ডেবিট আর ওনার ড্রয়িং ক্রেডিট। ক্যাপিটাল ডেবিট করা হয় কারণ ড্রয়িংটা ক্যাপিটাল থেকে মাইনাস হয়, মানে মালিক যখন ব্যবসাতে টাকা উঠায় নেয় তখন ক্যাপিটাল কমে যায় তার, এই জন্য ক্যাপিটালকে ডেবিট, ড্রয়িং কিন্তু অ্যাকাউন্ট। ব্যবসা থেকে যায় আর টাকাটা গিয়া পকেটে জমা হয়, এই কারণে এক্স্যাক্টলি, ডেবিট হ্যাঁ। ক্রেডিট। হ্যাঁ, এখন এই যে অ্যাডজাস্ট, এই যে ক্লোজিং এন্ট্রি অলওয়েজ কিন্তু যে এরকম হবে, হ্যাঁ, কমন। আপনাকে ক্লোজ করতে হবে কি কি কমনলি? রেভিনিউ, এক্সপেন্স, নেট ইনকাম, ড্রয়িং। রেভিনিউ ক্লোজ করতে হবে, এক্সপেন্স ক্লোজ করতে হবে, নেট ইনকাম ক্লোজ করতে হবে, আর ড্রয়িং ক্লোজ করতে হবে। এই চারটা আইটেম আপনাকে ক্লোজ করতে হবে, বিকজ এই চারটা আইটেম হচ্ছে অস্থায়ী হিসাব। রেভিনিউকে এমনি ডেবিট, এটা ক্লোজ করতে গেলে, ডেবিট এমনি ক্রেডিট, এটাকে ক্লোজ করতে ডেবিট করতে হবে। এক্সপেন্স এমনি ডেবিট, ওদেরকে ক্লোজ করতে গেলে ক্রেডিট করতে হবে। হ্যাঁ, নেট। তারপর হচ্ছে নেট ইনকাম হচ্ছে ক্রেডিট, ওকে ওকে ক্লোজ তো করা যায় না, ও তো যাবে হচ্ছে ক্যাপিটালের সাথে যোগ হবে, ও তো আর ক্লোজ হয় না, ও ক্যাপিটালের সাথে যোগ হবে। ক্যাপিটালের যোগ হলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, আর যেহেতু ইনকাম স্টেটমেন্ট থেকে নিচ্ছি ইনকাম সামারি অ্যাকাউন্ট,
এটা এটা আমার রিভার্স এন্ট্রি দিতে হবে। ড্রয়িং যখন আমি ড্রয়িং ক্লোজ করব তখন ক্যাপিটালকে মাইনাস করবো, আর ড্রয়িং হচ্ছে কি ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। স্যার ড্রয়িং এমনি ডেবিট, হ্যাঁ ড্রয়িং এমনি ডেবিট, ড্রয়িং কে ক্লোজ করতে গেলে ক্রেডিট করতে হয়। হ্যাঁ বলেন আপু বলেন। বললাম যে ক্রেডিট ইনকাম যদি কোনো কারণে মাইনাস ফিগার হয়, সে আমার হচ্ছে প্রতিষ্ঠান লস করছে, লস করছে, হ্যাঁ যদি লস করে যদি তখন আমাদের ওটাকে ক্লোজ করার জন্য কি করতে হবে, যে এই যে এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট তাই না, তখন জি আমাদের এগুলো তো আগের মতোই থাকবে, আমাদের শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, ওই যে আমরা যখন এই যে নেট ওনার ইনকাম বা সিকিউরিটি নেট লসকে চেঞ্জ করব, ঠিক আছে, ওনার তখন সিকিউরিটিতে নিয়ে আসবো। তখন ওনার্স ক্যাপিটাল হবে ডেবিট আর ইনকাম সামারি হবে ক্রেডিট, কারণ ক্যাপিটাল কমে যাবে, আয় করলে ক্যাপিটাল বাড়ে আর হ্যাঁ লস করলে ক্যাপিটাল কমে। স্বাভাবিকবার আপনি যদি 100 টাকা নিয়ে ব্যবসা করেন, যদি 10 টাকা লাভ হয় তখন আপনার মূলধন 110 টাকা হয়ে যাবে। হুম, আর যদি আপনি 100 টাকা নিয়ে ব্যবসা করেন, 10 টাকা লস হয়, আপনার মূলধন মূলধন 90 টাকা হয়ে যাবে। স্বাভাবিক কথাবার্তা তাই না? জি সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনার বাসায় এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ শীট মিট সবই দেওয়া আছে, আপনি এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনারা আরো বেশি বেশি পারবেন। হ্যাঁ জি আচ্ছা Okay? কয়েকটা অঙ্ক দেয়া আছে। ভাইয়া নেক্সট পরীক্ষা সম্পর্কে কিছু বলেন। নেক্সট পরীক্ষা? কোন নেক্সট হুম। পরীক্ষা? আমাদের ইন্টারনাল এই যে এখানে, ইন্টারনাল হ্যাঁ পরীক্ষা ইন্টারনাল। হ্যাঁ এরা হ্যাঁ। বুধবারে আমি নিব, ঠিক আছে, বুধবারে আমি আপনাদের যেই পর্যন্ত হয়েছে আমি এই ওয়ার্কশিট পর্যন্ত আপনাদেরকে ইয়ে দিলাম, মানে ডিপ্রিসিয়েশন একটু একটা। ছোট করে নিলে ভালো হতো না ভাইয়া? হ্যাঁ ছোট করে নিব, ছোট করে নেব। আজকে পরীক্ষা না কেমন দিলেন ওয়ার্কশিটটা আপনারা? তো আসলে একটু বেশি কঠিন, হঠাৎ করে আসলে একটু করাটা কঠিন হয়ে যাবে। জার্নাল আর প্র্যাকটিস লেজার এই করেন, দুইটার আমি মধ্যে তো নিলে ভালো হতো। প্র্যাকটিস করতে দেখেন, ঠিক আছে। একটা দুটো করে না। ঠিক আছে তাহলে বাসা প্র্যাকটিস করেন, আর ডেপ্রিসিয়েশনটা কালকে পিন দিয়েন না, হ্যাঁ আমি একটু কাজ করতে হবে এটা, ঠিক আছে। বইতে একটু বইতে একটু কঠিন আকারে আছে তো, এটা আমার একটু সহজ করে ওই অঙ্কটা দিতে হবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওখানে অ্যাড করতে হবে আর এই প্রিন্টটা সলিউশন দিয়ে দিবেন সহ। না ভাইয়া? হ্যাঁ এটা আমি দিয়ে দেবো। এটা এখন আর রেকর্ডিং এর কোনো আজকে ঝামেলা হবে না, আজকে কারণ এখন আর ভাই যে শীটটা যেটা দিয়েছেন এটাই থাকবে? এটাই থাকবে, আর শীট চেঞ্জ যাবে না, বেশি শীট এ করা করলেই হবে। না না, ওই যে ডেপ্রিসিয়েশনের জন্য যে বললেন কি ভাই প্রিন্ট না দিব, না আমার ওটা মানে পিন নেট দিয়ে না, ছিল ওটা না। আপাতত পিন দিয়ে না, আপাতত পিন দিয়ে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওটা আমি সরাই ফেলবো না, ওটা আপাতত পিন দিয়ে না, ওটা পরশুদিন পিন দিয়ে না। হ্যাঁ একটু কাজ আছে আমার ওটার মধ্যে, ঠিক আছে। এমনি পারেন, ঠিক আছে, শর্ট করে নিয়ে পড়তে পারেন, পিন দিয়ে না, পড়েন, মানে ওটার মধ্যে কিছু অ্যাড হবে, পড়ে ও পিন আচ্ছা আচ্ছা, দিয়ে, অ্যাড হবে ওটাতে? নাহলে আবার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।